Assalamu alaikum. Welcome to this week's Talking Point. আমাদের আজকের অতিথি আব্দুল গফফার চৌধুরী। ওনার কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই। উনি আমাদের বাংলাদেশের একজন লিভিং লেজেন্ড। ওনার মতন লোক একজন আমাদের একটি ন্যাশনাল সং দিয়েছেন, রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি। উনি অনেক পদক পেয়েছেন, ইউনেস্কো অ্যাওয়ার্ড পেয়েছেন, অনেক বই লিখেছেন। হি ইজ এ কলামিস্ট, হি ইজ এ জার্নালিস্ট অ্যান্ড হি ইজ নোন দ্য ওয়ার্ল্ড ওভার। তো এটা আমাদের সৌভাগ্য যে ওনাকে পেয়েছি আজকে। ফেব্রুয়ারি মাসে ওনাকে পাওয়া একটু কঠিন ব্যাপার। উনি লন্ডনে আসেন বলে আমরা পেয়েছি। আমাদের এনটিভি পরিবারের তরফ থেকে এই মাসে যারা ভাষা শহীদ তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করি। এবং একটা পার্সোনাল নোটে গফফার ভাইয়ের ওয়াইফ ডিসেম্বর মাসে মারা গেছিলেন, ওনার জন্য আমরা এনটিভি পরিবার তরফ থেকে দোয়া করি, মাগফিরাতের কামনা করি। ওয়েলকাম টু দ্য শো গফফার ভাই। হাউ আর ইউ স্যার? আছি, খোদার মর্জি ভালোই আছি। ইটস অ্যান অনার অ্যান্ড এ প্লেজার গফফার ভাই যে এই ভরা বাদরে আপনি আসতে পেরেছেন এই ঠান্ডা মৌসুমে। আমার জন্য একটা সম্মান। সো কাইন্ড অফ ইউ। ফেব্রুয়ারি মাস আমাদের কালচারাল এবং পলিটিক্যাল এবং ন্যাশনাল হিস্ট্রিতে একটা স্পেশাল মাস। ভাষা আন্দোলন, লিবারেশন ওয়ারের একটা অংশ, আমি বলবো যে একটা মেইন পিলার। 52তে যে জিনিসটা স্টার্ট হয়েছিল, বলতে তার আগেও স্টার্ট হয়েছিল, কালমিনেট করেছে 70s-এ, আর্লি 70s-এ যখন আমরা দেশ পেলাম। আপনি এই ভাষা আন্দোলনে এবং লিবারেশন আন্দোলনে ইনভলভ ছিলেন নানান স্টেজে, নানান লেভেলে। আপনি 52তে কোথায় ছিলেন? আমি 52তে ঢাকায় ছিলাম, ঢাকা কলেজের ছাত্র ছিলাম এবং সেই সুবাদে ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত হওয়ার সুযোগ এবং সৌভাগ্য দুটোই আমার হয়েছিল। আপনি কি সেই দিন ওই 21শে ফেব্রুয়ারিতে আপনি কি ছিলেন ওই মিছিলে? আমি ঠিক মিছিলে ছিলাম না। আমি এই 144 ধারা ভাঙার জন্য ইউনিভার্সিটির আমতলায় যে মিটিং হয় তাদের ছিলাম। অনেক দুপুর পর্যন্ত সেখানে তর্ক বিতর্ক চলছিল যে 144 ব্রেক করা হবে কি না। এই তর্কাতর্কি চলার সময় আমি হোস্টেলে ফিরে গিয়েছিলাম দুপুরবেলাতে। ফিরে আসতে আসতে সিদ্ধান্ত হয়েছে মিছিল হবে, মিছিল বেরিয়েছে এবং গুলি হয়ে গেছে। আমি যখন আসছি তখন অলরেডি সারা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, যেটা এখন পুরনো ভবন এবং আর্ট বিল্ডিং যেটা ছিল, ধোঁয়ায় ধোঁয়াকার। ওরা পুলিশ সেখানে আমরা কাঁদানে গ্যাস ছেড়েছে, তাতে হসপিটালের রোগীরা পর্যন্ত হসপিটাল তো একবার পাশে এবং অলরেডি কয়েকজন শহীদ হয়ে গেছেন। এবং এই শহীদদের দেখার জন্য জানা গেল যে হসপিটালের আউটডোরে একজনের লাশ পড়ে আছে। তা আমি দৌড়ে গেলাম, সেখানে গিয়ে এই শহীদ রফিকের লাশ দেখি, মাথার খুলিটা উড়ে গেছে। ওই লাশটা দেখেই আমার মনে ধারণা হলো যে এটা আমার ভাইয়ের লাশ। ওই ভাইয়ের লাশ দেখে ওই মনে একটা গুনগুন শব্দ আসছিল, যা থেকে কবিতাটি লিখি, পরে যেটি গান হয়, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আপনি এটা কবে লিখেছিলেন? 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে লেখা শুরু করি, বোধহয় 23শে কি 24 তারিখে শেষ করি। তারপরে আলতাফ সাহেব ওটাকে সুর দিলেন। আলতাফ সাহেব ঠিক নয়, তার পরের বছর আমাদের বিখ্যাত সুরকার, গীতিকার আব্দুল লতিফ সুর। আচ্ছা আচ্ছা। এই সুর দেওয়ার পরে এটা তখন ঢাকা কলেজে আমি ছাত্র। ঢাকা কলেজ তো তখন ফুলবাড়িয়াতে ছিল, স্টেশনের কাছে, পুরান রেলওয়ে স্টেশন, দারুস সালাম বলে একটি বাড়িতে ছিল তার। এবং তখন এই গুলিস্তান সিনেমার কাছেই একটি হল ছিল, সিনেমা হল, নাম ছিল ব্রিটানিয়া টকিজ। ওইটাতে এই অনেক সম্মেলন হতো, বড় হলঘর ছিল।
ঢাকা কলেজ নতুন ছাত্র ইউনিয়নের অভিষেক হয়, সেই অভিষেকে আব্দুল লতিফ এই গানটা গান, আচ্ছা, প্রথম সুর দিয়ে গানটা গান। তার ফলে তখন আপনার বয়স কত? 18 মতো হয়। 18-19 ইন্টারমিডিয়েট করতেছিলেন? ইন্টারমিডিয়েটের ছাত্র। তখন নুরুল আমিন সরকার গানটা বাজেয়াপ্ত করে এবং এই গান গাওয়ার অপরাধে 11 জন ছাত্রকে বহিষ্কার করে কলেজ থেকে। তার ভিতরে আমি গানের লেখক হিসাবে আমিও বহিষ্কারিত হই। তখন আমাদের সামনে আইএ পরীক্ষা, বহিষ্কার হলে তার পরীক্ষা দেওয়া যাবে না, এই আমরা দৌড়াদৌড়ি শুরু করি। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখনও বঙ্গবন্ধু হননি, মৌলানা ভাসানী, তাদের কাছে যাই, তারা এটা প্রতিবাদ করেন এবং ছাত্ররাও, ঢাকার ছাত্ররাও এর প্রতিবাদে মিছিল করে, স্ট্রাইক করে। মিছিল তো তখন ডেইলি মিছিল বের হইতো, তখন অত না, তখনও এতটা হয়নি, হচ্ছে আর কি, এইসবের ফলে আমাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। এর ফলে 1953 সালে আলতাফ মাহমুদ করাচি থাকতেন, বিখ্যাত সুরকার, উনি আসেন, ওনার বাড়িও বরিশাল। উনি এই গানটা শুনে বললেন যে এটা আরো মডিফাই করা দরকার। আমার পারমিশন চাইলেন, আমি সুর তো আমি দেইনি, লতিফ ভাই দিয়েছেন, তাকে জিজ্ঞাসা করা হোক। লতিফ ভাই খুব উদার মনের লোক ছিলেন, তিনি বলেন হ্যাঁ এটা যদি আমার সাথে বেটার করা হয় ভালো হয়। এইটাকে করা হলো, আলতাফ মাহমুদ সুর দিলেন, ওই সুরটা আলতাফ মাহমুদ, এই সুরেই এটা প্রভাত ফেরির গান হিসাবে চালু হয়ে যায়। আচ্ছা গাফার ভাই, এই ভাষা আন্দোলনের ব্যাকগ্রাউন্ডটা কি? এটা কেন স্টার্ট হলো? এটা আমার একটা নিজস্ব ব্যাখ্যা আছে। অনেকে বলেন এটা বাঙালি জাতীয়তাবাদের স্ফুরণ। আমার নিজের ধারণা, এটা আমি অফ লেট আমার এই ধারণাটা এসছে। আমি আগে বিশ্বাস করতাম যেটা বাঙালি জাতীয়তাবাদের। এটা কি জিন্নাহ সাহেবের উর্দু এন্ড উর্দু বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ? আমার ধারণা যে এটা হচ্ছে যে ব্রিটিশ আমলের শেষ দিকে বাঙালি মুসলমানের ভিতরে একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাটাই হয়েছিল বাঙালি মুসলমান মধ্যবিত্তের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য। কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে তারা সেই সুযোগ পেত না, চাকরি বাকরির ক্ষেত্রেও তারা খুব সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও খুব সুবিধা পাচ্ছিল না। এই ক্ষোভ থেকে তারা পাকিস্তান হলে, ঢাকা বিশ্ববিদ্যালয় তো 1920s হয়েছে নাকি? না, 1911 ওই বঙ্গভঙ্গ রদ হওয়ার পরে ব্রিটিশ গভর্নমেন্ট উপহার দিল। 21 বোধহয় হয়েছে, অ্যানাউন্সমেন্টটা হয়েছিল 1911 সালে। সলিমুল্লাহকে, নবাব সলিমুল্লাহকে ব্রিটিশ সরকার, ওটাই প্রথম হল বোধহয়, এসএম হল, ওটাই বোধহয় প্রথম হল, আমি ঠিক এটা মনে নেই এখন। যাই হোক, এই মধ্যবিত্ত শ্রেণী যখন দেখলো পাকিস্তান হলে তারা অধিকতর শিক্ষিত এবং প্রতিযোগিতায় অগ্রসর হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে সরে এসে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যে নিজেদের অধিকার পাবে। কিন্তু সেটা খুব নির্মমভাবে তাদের ওই এক বছরই বুঝতে পারলো যে না, এটা এরা পশ্চিম পাকিস্তানের শাসক সম্প্রদায় এসে এটা দখল করবে, করল তারা। তারপর যখন জিন্নাহ সাহেব একতরফাভাবে ঘোষণা করলেন উর্দু রাষ্ট্রভাষা হবে, তখন তারা ভয় পেল। আচ্ছা, জিন্নাহ সাহেব কেন এটা এরকম কেন বলতে পারলেন? এটা তো জিন্নাহ সাহেব জানেন। না না, আর ডিক্টেটর সুলভ মনোভাব ছিল। তিনি যে পাকিস্তানের রূপরেখা কি তা তো কাউকে জিজ্ঞাসা করেননি কোনোদিন। বললে ভিক্টর বলিথো তার যে জীবনীকার বলেছেন, হেক্টর বলিথো বলেছেন যে পাকিস্তান হওয়ার পর তোমার দেখবে কীরকম হবে। এই পাকিস্তান যে ট্রাঙ্কেটেড পাকিস্তান হলো, জিন্নাহ নিজের ভাষায় ট্রাঙ্কেটেড পাকিস্তান, যেভাবে করার কথা ছিল সেভাবে হয়নি। তারপর একতরফাভাবে করাচিতে রাজধানী নিয়ে যাওয়া, নেভাল হেডকোয়ার্টার, মিলিটারি হেডকোয়ার্টার, ইকোনমিক হেডকোয়ার্টার, এভরিথিং ওয়াজ লোকেটেড ইন ওয়েস্ট পাকিস্তান। তারপরে বাঙালি মধ্যবিত্ত মুসলমান ভয় পেয়েছে। তারপর যখন শুনলো, তারপরে আমার ধারণা ওই পশ্চিম পাকিস্তানি এস্টাবলিশমেন্টই একে দিয়ে, জিন্নাহকে দিয়ে এই কথাটা বলিয়েছেন যে আগে জিন্নাহ সাহেব যদি বলেন তাহলে এটা নিয়ে আর কোনো জাতির পিতা কেউ করবে না। কিন্তু আমাদের তো নাজিমউদ্দিন সাহেব ছিলেন, ফজলুল হক সাহেব ছিলেন, এনারা তো প্রথম শ্রেণীর নেতা তখন।
নাজিমুদ্দিন সাহেব তো উর্দুভাষী, তার তো বাংলা ভাষার দিকে আদৌ দরদ ছিল না, এবং যখন প্রতাপ ওঠে তখন এর বিরোধিতা করেছেন। ফজলুল হক সাহেব তখন ফ্রাস্ট্রেটেড। এই প্রাইম মিনিস্টার অফ বেঙ্গল ছিলেন, সেখান থেকে উনি পরাজিত হয়ে 46 ইলেকশনে উনি এসে অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন নাজিমুদ্দিন সরকারের আমলে। নানা কারণে তিনি খুব ভোকাল হননি তখন। তবে ডক্টর শহীদুল্লাহ ভোকাল ছিলেন, মোহাম্মদ ওয়াজেদ আলী বলে এক প্রাবন্ধিক ছিলেন, মানে কিছু সংখ্যক বাঙালি বুদ্ধিবৃত্তি মুসলিম ইন্টেলেকচুয়াল ভোকাল ছিলেন। কিন্তু এটা যে ছাত্র সমাজের মধ্যে ব্যাপ্ত হলো, শিক্ষিত শ্রেণীর মধ্যে, তার কারণ তারা বুঝতে পেরেছিল যে উর্দুকে যদি রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেয় তাহলে বাঙালিরা দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাবে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে আবার তারা প্রতিযোগিতায় হারবে। শুধু এটাকে তারা মুঠিবদ্ধ করে ধরলো যে এটাকে প্রথমে বলেছিল প্রাদেশিক ভাষা করো, তারপরে তো অন্যতম রাষ্ট্রভাষা করা হোক। এটা আমার ধারণা। বা জাতীয়তাবাদটা, মুসলিম জাতীয়তাবাদের বিবর থেকে বেরিয়ে এসে বাঙালি জাতীয়তাবাদটা আসতে অনেক সময় লেগেছে, এবং সেটাও ঠিক তারা জাতীয়তাবাদের পক্ষে ভালোবাসার জন্য করেনি। এটা ছিল একটা বৈষম্য বিরোধী আন্দোলন। পশ্চিম পাকিস্তান সর্বক্ষেত্রে যে বৈষম্য শুরু করেছিল পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে, সেই জন্য এটা ছিল একটা অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট। অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট ছিল। সেই অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট থেকে আস্তে আস্তে এবং পাকিস্তানিদের ভুলে তারা এটাকে স্বাধীনতা আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে। এটা আমার নিজস্ব ব্যাখ্যা। তারপর তো ভাষা সংস্কৃতির কথাই ছিল। তাহলে আমরা 46-48 পর্যন্ত বাঙালি মুসলমান কোনোদিন কোনো পত্রিকার নাম বাংলায় রাখে নাই, দু একটা রেখেছে। ইত্তেহাদ, আজাদ, সুলতান, তকবীর, মোহাম্মদী, সওগাত। তারপরে আসলে তখন তো অন্য ব্যাপার ছিল, তখন তো একটা মুসলিম একটা জাতীয়তাবাদের একটা ধাক্কা ছিল, আবার সেখানে উর্দুটাই ছিল। কিন্তু পাকিস্তান হওয়ার পরে চৈতন্য আসে যে আমরা অস্তিত্ব হারাবো। উগ্রমূর্তিতে ওরা এই করলো। ওরা যদি পশ্চিমবঙ্গের মতো ভারত গভর্নমেন্ট খুব ধীরে ধীরে হিন্দি ভাষাটাকে প্রতিষ্ঠা দিয়েছে সেখানে, সেটা এরা করেনি, এরা চাপিয়ে দিতে চেয়েছে। গাফার ভাই, আমাদেরকে একটা ব্রেক নিতে হবে। আচ্ছা, ব্রেকের পরে ইনশাআল্লাহ আমরা ডিসকাস করতে চাই একটু যে এই ছাত্রদের ভিতরে এটা জাগরণটা কেমন করে আসলো, এবং মনে হয় যে লিডারশিপটা তাদের দিকে চলে গেল ভাষা মুভমেন্টের। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা একটা ব্রেক নিব এখনই, তারপরে ইনশাআল্লাহ আবার গাফার ভাইয়ের সঙ্গে আমরা ডিসকাস করব ভাষা আন্দোলনের ব্যাকগ্রাউন্ড, কারা তার প্রথম শ্রেণীর ওখানে ছিলেন নেতারা, এবং এটা আমাদের রেজাল্টটা কী হইলো, কেমন করে এটা অ্যাচিভ হইলো, অ্যান্ড হাউ উই সাফার্ড অ্যান্ড হাউ উই গেইনড। ডোন্ট গো অ্যাওয়ে, সি ইউ আফটার দ্য ব্রেক। আপনারা দেখছেন টকিং পয়েন্ট।